তার সমাধিস্থ যে পিরামিডের মধ্যে কি করা হতো? হ্যাঁ, মৃত মানুষের দেহ মমি করে রাখা হয়েছে। এই জন্য এটা পিরামিডটা হচ্ছে মূলত একটা সমাধিস্থ বা মন্দির, এটা বলা হয় সমাধিস্থ মন্দির। ঠিক। এখানে যদি বলি পরিধি বা বিস্তারে আছে যতটা, পরিধিটা হলো মানে যতটা জায়গা জুড়ে আছে আর কি। একর হিসাবে ধরা হয় মানে 3 বিঘা সমান মানে 100 শতাংশ। 100 শতাংশ জমি সমান 1 একর তো নাকি? তো এটা পিরামিডের পরিধি মানে মানে যতটা জায়গা জুড়ে বিস্তার, সেটা হলো পরিধি। তো 13 একর ছিল। অনেক। হ্যাঁ, তার মানে 1300 শতাংশ। 1300 শতাংশ জমি জুড়ে ছিল আর কি। আর পিরামিড সর্বপ্রথম তৈরি হয় কত সালে, মানে তৈরির সাল আর কি। প্রথম তৈরির সাল হচ্ছে 2780 খ্রিস্টাব্দ। খ্রিস্ট খ্রিস্টাব্দটাকে খ্রিস্টপূর্ব কি এটা একটু মনে করবেন, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন, অনেক সময় ভুল হয়ে যায়। খ্রিস্টপূর্বটা হচ্ছে খ্রিস্টের জন্মের আগে, এবং পূর্ব ওই অব্দ হচ্ছে জন্মের পরে। হ্যাঁ। এই যে প্রথমে সর্বপ্রথম যে পিরামিডটা তৈরি হয়, সেই পিরামিডটার নাম হচ্ছে কুফুর পিরামিড। সর্বপ্রথম তৈরি যে পিরামিডটা, তার নাম হচ্ছে কুফুর পিরামিড। তৈরি করতে সময় নেয় 20 বছর মতো।
এবং জনবল লাগে প্রায় 1,20,20 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে এই পিরামিডটা তৈরি করে। জনবল কিন্তু 1,00,000। ইতিহাসবিদ হেরোডোটাস এটা বলছে আর কি। পিরামিডটা কি দিয়ে তৈরি হয় মূলত? পাথরের ব্লক। পাথরের ব্লক মানে যেটা দেখতে অনেকটা মানে আয়তাকারের মতো। এরকম দেখতে, কিন্তু এটা পুরোটা মানে সলিড আর কি, ভিতরে কোনো ফাঁকা নেই। এরকম ধরনের মানে পাথরের দণ্ড দিয়ে তৈরি আর কি, পাথর খন্ড দিয়ে। কত লক্ষ? 20 লক্ষ পাথর খন্ড। বিশ লক্ষ পাথর খন্ড, এবং এক একটা যে এই যে ব্লক, এই যে ব্লক গুলো বলছে এটাকে ব্লক বলছি না, এক একটা ব্লকের ওজন ছিল 2.5 টন। এই 1 টন সমান তাহলে কত কেজি? হ্যাঁ, 1 টন 40 মনে, তাহলে কেজি আসছে কত? 25 মন। তাহলে 25 গুণ হলো 40, তাহলে কত আসে? 1,000। না একবার দেখেন তো ক্যালকুলেটর হিসাব করে। 40, 1,000। তাহলে 2.5 টন সমান তাহলে কত কেজি আসছে? 2,500 কেজি। হ্যাঁ, তাহলে 25 আর 25 50 আর 12, মানে এক একটা 60 মনের ঊর্ধ্বে ওজন ছিল এক একটা পাথর গুলোকে। হ্যাঁ, সে তো অবশ্যই। আর এই যে যখনকার ইতিহাস আমরা ছিল না, কিন্তু ব্যাপার হচ্ছে যে তখন মানুষের উচ্চতা বেশি ছিল এবং অনেক শক্তিশালী ছিল। হ্যাঁ, মানে কি বলবো যে আমাদের পূর্বপুরুষদের গল্প শুনলেই বলে যে কি বলবো যে একা গামলা ডাল খাইতো, শুনি না আমরা? তাহলে দেখা যাচ্ছে এখান থেকে 100 বছর আগের ঘটনা, তা আমরা বলছি তো হাজার হাজার বছর আগের। এই দেখেন, এই যে এখানে যে ব্লকটা দেখছেন, এই যে আপনাদের পিরামিড শিখিয়েছি না, পিরামিড দেখেছিলাম কিভাবে। হ্যাঁ, এইভাবে দেখেছিলাম, এইটা দেখেছিলাম। এখন ওই পাশটা একটু ছোট দেখার কারণ কি? মানে এইভাবে 4টা পাশ, এই যেমন ভাবে আছে, এইভাবে 4টা পাশ দিলে একটা হলো মানে পিরামিড তৈরি হবে। এই পাশটা সবার আগে দেখতে পাচ্ছেন বড়, এইটা মানে একটু আড়ালে চলে গেছে পার্সপেক্টিভের কারণে। দেখেন এইটা থেকে এই দাগটাও আছে, কিন্তু দূরে যাওয়ার কারণে একটু ছোট হয়ে গেছে। এই আম, যে জ্যামিতিক ফর্ম, এটাকে কি বলেছিলাম? পিরামিড বলেছিলাম। এখানে আহ দেখেন এই যে এটা দেখা যাচ্ছে যে এক একটা ব্লক, মানে এইটার ওজন মানে এখন তো ক্ষয় হয়ে গেছে,
মানে ধারণা করা হচ্ছে, দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট সময় এইভাবে মানে কিভাবে ধারণা করা হয় যে দেখা যাচ্ছে যে এখন যে রূপ আছে পাথরের, তাহলে সেই পাথরটা মানে দেখা যাচ্ছে হাজার হাজার বছর ধরে পড়ে আছে, তো 1000 বছরে কতটা ক্ষয় হয়েছে, মানে এইভাবে ধারণা করা হয় আর কি। ঠিক আছে, যে তখন তাহলে কত ওজন ছিল। এই যে আমরা দেখা যাচ্ছে সামান্য একটা আমার চুল নিয়ে কিন্তু পরীক্ষা করলে বোঝা যাবে যে এটা কার, মানে কার চুল, ডিএনএ টেস্ট করলে, তাই না? তো ওরকম ভাবে এই যে পাথরগুলো নিয়ে এখন পর্যবেক্ষণ বলেন বা পর্যালোচনা বলেন বা বিভিন্ন রিসার্চ বলেন, দেখা যাচ্ছে এরকমও আছে যে আমাদের যেমন রবীন্দ্রনাথ বা কাজী নজরুল ইসলাম, ওনাদের একটা কবিদের একটা লাইন নিয়ে কিন্তু অনেকে থিসিস করে, করে না, পিএইচডি করে। তো এইভাবে গবেষণা করা হয় যে এখন তার একদম সম্পূর্ণ রূপে এরকম নিখুঁত ভাবে নেই, একটা সময় ছিল, কিন্তু এখন যে হাজার হাজার বছর ধরে ক্ষয় হতে হতে এই রূপ, তাহলে যখন পূর্ণাঙ্গ যখন একটা ব্লক ছিল তখন কেমন ছিল, এইভাবে ধারণা করা হয়। ওখান থেকে খুলে নিয়ে তোর একটা মানে আন্দাজ করা হয় না। ঠিক আছে, মানে ইতিহাসগুলো এইভাবে মানে ধারণা করা হয়। এইখানে যেগুলো বলা হচ্ছে এটা সম্পূর্ণ যে ইতিহাসের জন্য হেরোডোটাস ধারণা করেছেন তাই, আনুমানিক। যে খ্রিস্টপূর্ব বলা হচ্ছে না, যে প্রাগ ঐতিহাসিক যে যুগ, সেটা বলা হচ্ছে 10 থেকে 15 হাজার খ্রিস্টপূর্ব। তাহলে যেটা ধারণা করা হচ্ছে তার মধ্যে মানে 5000 বছরের কিন্তু মানে তফাৎ আছে, যেটা ধারণা করা আছে। তো এটা যে এক্সাক্ট মানে যে 2.5 টন ছিল এটা বলা যাবে না, ধারণা করা হচ্ছে যে এরকম কম হতে পারে। এটা হচ্ছে ব্যাপার, যে তখনকার যে একদম নিখুঁত এরকম বলা যাবে না, হয়তো 1 লক্ষ বলা হয়েছে আনুমানিক। মানে একদম এই যে কথাগুলো লিখেছি সবার আগে যদি বলা হয় যে মানে ইতিহাসের জন্য হেরোডোটাসের মতে বলে এইটুকু আপনি লিখে দিলেন, তাহলে এক কথাই শেষ, তাই না? এত বিশ্লেষণ করতে বলা লাগছে না, যে প্রায়, আনুমানিক, এই শব্দগুলো কিন্তু একটাও আমি ব্যবহার করিনি এখানে, করেছি কিন্তু ব্যবহার করা যেত। এক কথায় বলে দেবেন যে হেরোডোটাসের মতে। অন্য ইতিহাসবিদের ধারণা দেখতে গেলে এর থেকে একটু কম বেশি হবে। হ্যাঁ হ্যাঁ, মানে একই বিষয় নিয়ে দেখা যাচ্ছে এই ইতিহাস তো বিকৃত হয় কিভাবে, দেখা যাচ্ছে সেটা ইচ্ছাকৃত ভাবে হতে পারে, বা রিসার্চ করার পরে কিছু পেয়েছে সেটার উপর নির্ভর করে আলাদা হতে পারে, অথবা টাইপিং মিস্টেক হতে পারে নাকি পারে না। এইভাবে ইতিহাস বিকৃত হয়ে হয়ে আসছে এখন পর্যন্ত। একটা সময় পর পর দেখা যাচ্ছে যে অনেক প্রকাশনী চেঞ্জ করে, অবশ্যই। পরিবর্তনের সাথে সাথে সবকিছুই হ্যাঁ, অবশ্যই পরিবর্তন হয়। মানে আমরা আমাদের কথাই বলি, যে আমরা যে গল্পটা মানে যেটা দেখে আসলাম সেটা হয়তো আমি একটু বাড়িয়ে বললাম বা কমিয়ে বললাম, সেটা আমার কাছ থেকে একজন শুনতো, মানে এটা হলো অলিখিত ইতিহাস, তাই না? হ্যাঁ, কিন্তু বিকৃত হচ্ছে কিনা, মানে সময়ের সাথে সাথে হাজার হাজার বছর যাওয়া লাগবে না, কয়েক মিনিটের ব্যবধানে। এই গতদিন যে কি বলবো যে ফেরি থেকে বাসটা পড়ে গেল, প্রথমে অনেক কথা শুনছিলাম, এখন অনেক মানে কি বলবো যে যত সময় যাচ্ছে অনেক কথা বেরিয়ে আসছে। ঠিক আছে, একদিনের ব্যবধানে এখানে কত কিছু মানে রং ইনফরমেশন ছিল, তাহলে হাজার হাজার বছর আগের যেটা সেটা ওই এই কথাগুলো প্রায় আনুমানিক এই সংখ্যা দেখা যাচ্ছে 1 লক্ষ না বলে যদি বলা হতো 90,900 এত 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 এরকম না করে মানে মতে বলে আপনি এইগুলো সব লিখে দিলেন, তার মানে প্রায় আনুমানিক হতে পারে, এইসব কাজ লেখা লাগবে না, শুধুমাত্র ওই এর ডেটাসের মতে, এক কথায় মানে এই কথাগুলো আপনারা লেখা লাগছে না, লাগছে। আর আপনাদের দেখা যাচ্ছে যে বলছি না যে এইটা এই যেটা বলছি এটা দেখা যাচ্ছে আমি 1.5 পৃষ্ঠা দেখে দেখে এই একটা সামারাইজ করলাম, এইটা লিখলেও কিন্তু আপনি 10-এ 10 পাবেন, আবার ওই যে 1.5 পৃষ্ঠা লিখবেন সেটাও 10 পাবেন। কিন্তু মূলত এখানে যেটা দরকার, এইগুলো কেন শর্ট করতে হচ্ছে, আপনাদের সময়ের মধ্যে শেষ করতে হবে, সময়ের মধ্যে শেষ করতে হবে তো নাকি, হবে না? এখন কিন্তু আমরা দেখা যাচ্ছে যে অনেক মিস্ত্রিরা ফাঁকি দেয়, বলে পুরানো কাজ মানে ঠিক করে নিই আমরা, নিই কিনা, আপনি থাকবেন না, আপনার কাজ কমপ্লিট। আর যদি জোন চুক্তি নেন তাহলে দেখা যাচ্ছে যে কাজ শেষ হচ্ছে না, প্রতিদিন আসতেছে জোন কিন্তু কাজ হয়তো শেষ হচ্ছে না, 5 দিনের কাজ 10 দিন হয়ে যাচ্ছে। যেমন ডিজাইন বেশি আছে। হ্যাঁ, না ডিজাইন বেশি হয় না, তো ওইটা হচ্ছে ব্যাপার, যে আপনার উদ্দেশ্য হচ্ছে মার্কস পাওয়া, অল্প সময়ের মধ্যে কিভাবে লিখে শেষ করবেন, দেখা যাচ্ছে 2.5 ঘন্টা সময় 90 মার্কের অ্যান্সার করতে হবে,
তাই না? তাই একটা নিয়ে যদি আপনি আধা ঘন্টা পড়ে থাকেন, তা প্রশ্ন তো আপনার 20-25টা, কি করবেন? সংক্ষিপ্ত আছে যেখানে, যেটা হলো আম, আপনার ক বিভাগ, সেখানে আছে এক করে, যেখানে মানে 3টা ভাগে আপনাদের প্রশ্ন হয়, প্রশ্ন সম্পর্কে ধারণা দেই। তো 3টা শাখা থাকবে, ক শাখা মানে ক বিভাগ, খ বিভাগ এবং হলো গ বিভাগ। তো ক বিভাগে এক কথায় লিখতে হবে, খ বিভাগে একটু বিস্তারিত 3 অথবা 5 নম্বরের জন্য থাকবে। আর গ বিভাগটা হচ্ছে মানে বর্ণনামূলক প্রশ্ন। হ্যাঁ, বর্ণনামূলক, রচনামূলক বলবো না, এখন সময়ের সাথে সাথে রচনামূলক কিন্তু আমরা পাই না প্রশ্ন, এখন পাই সংক্ষিপ্ত আর হলো বর্ণনামূলক। হ্যাঁ, তো সংক্ষিপ্তকেও অনেকে বলবে যে অল্প কথায়, এরকমও কিন্তু প্রশ্ন পাই আমরা। তো সংক্ষিপ্ত আছে। হ্যাঁ, অল্প কথায় এক কথায় যদি হয়, তাহলে আবার যদি 2 নম্বরের জন্য, তাহলে অল্প কথায় বলবেন, সংক্ষিপ্ত না বলে। মানে ধারা অনেক রকম আছে, যে একই প্রশ্ন বিভিন্ন রূপে আসতে পারে আপনাদের। বর্ণমূলক প্রশ্ন কয়টা লিখতে হবে কি বলুন? ওখানে 7টা থেকে 5টা লিখতে হয়, অনেক সময় 6টা থেকে 5টা লিখতে হয়। ঠিক আছে, এখন সবগুলোতে আমি বলি আপনাদের দেখা যাচ্ছে যে কেন্দ্রে যে যে শিল্পের উপকরণ, করণ কৌশল এবং মাধ্যম, যেটা মাধ্যম করণ কৌশল, এটা আপনার হলো 30 নম্বরের অ্যান্সার করতে হবে। বিশ্ব শিল্পের ইতিহাস আপনার 90 মার্কের, এরকম ভাগ ভাগ হয়ে আছে। কারণ এটা বিশ্ব শিল্পের ইতিহাস, অনেক বিষয় আছে এখানে, যেটাকে আর ওর থেকে আর শর্ট করা যায়নি, এই কারণে ওই রকম। বুঝতে পারছেন? আর ব্যাপার হচ্ছে যে এই বিষয় নিয়ে 2 দিন ক্লাস নিব, এবং শীট তো স্যার হয়তো আজকেই দিয়ে দেবেন। যারা আপনারা আছেন, দেখা যাচ্ছে হয়তো পিডিএফও নিতে পারেন, মানে সফট কপিও নিতে পারেন, হার্ড কপিও প্রিন্ট করে নিতে পারেন। তবে আপনারা প্রিন্ট করে নেবেন। দেখা যাচ্ছে ফোনে হয়তো সবাইকে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেওয়া হবে, কিন্তু আপনারা প্রিন্ট করে নেবেন, নাহলে ফোনে ওইটা, ফোনে ঢুকছেন মনে করলেন আপনি ওইটা পড়বেন, দেখা যাচ্ছে ইউটিউব বা ফেসবুকে ঢুকে বুঝে যাবেন, ওই ফোল্ডারে আপনি আর গেলেন না। হোয়াটসঅ্যাপে নক করার পাশে এই যে ইউটিউব ফেসবুক আছে, ওই অ্যাপে আপনি ক্লিক করে দিলেন, আচ্ছা 2 মিনিট ফেসবুক করে আসি, এইভাবে আপনি বেরিয়ে যাবেন। কিন্তু যখন আপনার প্রিন্ট দেওয়া থাকবে, নির্দিষ্ট জায়গায় থাকবে, সহজ হবে আর কি। আর নাহলে ছোট জায়গায় জুম করবেন, আহ, আহ, এরকম বিভিন্ন মানে প্রবলেম ফেস হতে পারে। তাহলে বুঝতে পারবো না। হ্যাঁ, বুঝতে পারবেন না কি হয়েছে, কিন্তু ব্যাপার হচ্ছে মনোযোগটা একটু অন্যরকম হয়ে যাবে। এখান থেকে শীট দেবেন, আমরা বাইরে থেকে পড়বো? এখন কোচিং স্যার কি সেন্টার থেকে কি কোনো শীট দেওয়া হবে? এরকম একটা দিলে হবে, বাইরে থেকে করে আপনাদের অরিজিনাল দিয়ে দিলাম। স্যার ফটোকপি করে দেয়। হ্যাঁ, খুব সমস্যা নেই। আমি স্যারকে দেখুন, স্যার ফটোকপি কি করা আছে নাকি, দেবেন নাকি ফটো করতে দেবেন? দেখা যাচ্ছে আপনাদের হলো বাইরে থেকে করা লাগবে না, স্যার হলো ফটোকপি করে দিয়ে দেবেন, এই ঝামেলাটা দেখা যাচ্ছে করা লাগবে না, ওই হলো ব্যাপার। আর অনলাইনে যারা ক্লাস করছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি এই ব্যাপারটা, দেখা যাচ্ছে যারা ম্যানুয়ালি ক্লাস করতে পারেন না, তাদের তো দেখা যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপে শেয়ার করা হবে, ওইটা প্রিন্ট দিয়ে পড়াশোনা করলে বেশি ভালো হবে আর কি। নাহলে ওই আমরা দেখা যাচ্ছে যে ফোনটা ব্যবহার, দেখা যাচ্ছে ফোনের ব্যবহারটা আমাদের অনেক কাজ সহজ করে দিয়েছে, কিন্তু আমরা সঠিকভাবে ফোনের ব্যবহারটা করি না, করি আমরা সঠিক ব্যবহারটা করি না। কম্পিউটার এসে তো সব খেয়ে নিছে, রেডিও, টিভি, ঘড়ি, ক্যালকুলেটর সব খেয়ে ফেলছে মোবাইলে, আমাদেরকেও খেয়ে ফেলতে দিতেছে। তো বলছি না যে আপনি পড়ার জন্য ঢুকবেন, কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে না ঢুকে আপনি দেখা যাচ্ছে ফেসবুক, ইউটিউবে ঢুকে বসে থাকতেছেন, পাশাপাশি অনেক কিছু পাচ্ছেন। এই জন্য আমি যখন যে সবাই করে তা না, কিন্তু এরকম হয় আমাদের মানে ক্ষেত্রে আর কি। আর আমি ফোনে যখন কোনো চাকরির কোনো কিছু করি, তখন ভাবি কি যে স্ক্রিনশট দিয়ে রাখি পরে পড়বো না, কিন্তু সেগুলো আর পরে দেখাই হয় না। হ্যাঁ, ওই গ্যালারি ডিলিট করা পরে দেখা, গ্যালারিতে কতগুলো গেছে কিন্তু আর দেখা হয় না। এরকম সামারাইজ করে তো লিখেছেন আপনারা নাকি ভুলটা? মানে শীটে যেমনটা আছে তার থেকে আমি শর্ট করে ফেলেছি, নিজেদের মতো করে তৈরি করে নেবেন। এবার স্প্রিংস সম্পর্কে একটু ধারণা দিয়ে ক্লাস শেষ করবো আজকে।
স্প্রিংসটা একটু সার্চ দেন তো। SPHINX। SEH HINX। আসছে? ওইটার সঙ্গে মিল আছে যে মুখের অংশটা দেখতে মানুষের মতো কিন্তু বডিটা সিংহের মতো, তাই না? ফেরাউনের এইটা না ওইটা না, এখানে ফেরাউনের মানে কিছু পাইনি এটার মধ্যে। মাথাটা মনে হচ্ছে। দেখেন অন্য আরো আরো কোনো ভালো দৃশ্য মানে আছে কিনা। হ্যাঁ, এই যে সাইডটা দেখলে আপনাদের সুবিধা হবে বুঝতে যে সিংহের মতো কি করে। মানে সামনাসামনি দেখলে তো শুধু ফেসটুকুই দেখা যাচ্ছে, বডিটা ঠিকঠাক দেখা যাচ্ছে না, এই জন্য অ্যাঙ্গেলে যে দেখতে হবে। এ দেখেন, মানে কিছুটা আন্দাজ করা যাচ্ছে, মানে ধ্বংসাবশেষ পড়ে আছে তো এই কারণে। কিন্তু পাথরও হয়ে যাচ্ছে, তাই না, সময়ের বিবর্তনে। মানে কোনো কিছু যে চিরস্থায়ী না সেটা বোঝা যাচ্ছে, চিরস্থায়ী না কিছু, সবকিছু এক সময় ধ্বংসে পরিণত হয়ে যাচ্ছে। প্রাচীন রাজবংশীয় ভাস্কর্যের অন্যতম একটি নিদর্শন। রাজবংশীয়, রাজবংশী বলতে আমরা অনেক সময় হিন্দু সম্প্রদায় বুঝি, তাই না? রাজাদের বংশ হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে অনেকে পদবি হিসাবে ব্যবহার করে আমাদের বাংলাদেশে বলেন বা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে এরকম আছে যে পদবি হিসাবে আছে না পদবি। আপনাদের কি সবার পদবি কি এক? আলাদা আলাদা। তা কিছু পদবিও আছে এরকম, মানে রাজার বংশধর যেটা সেটা হলো রাজবংশীয়। এটা হলো প্রাচীন রাজবংশীয় ভাস্কর্য শিল্পের একটা অন্যতম নিদর্শন হচ্ছে স্ফিংক্স। মানে দেখেন এইখানে আমি একভাবে লিখছি না কিন্তু বলার সময় আবার কিভাবে বলছি যে
প্রাচীন রাজবংশীয় ভাস্কর্য শিল্পের একটি অন্যতম নিদর্শন হচ্ছে স্ফিংস। আপনি সিটেও পাবেন না, বইও পাবেন না, কিন্তু শুনতে কি শ্রুতি মধুর কিনা, তাই না? নিজের মতো করে বলবেন, যে মানে দেখা যাচ্ছে যে যারা অভিনয় করে, প্র্যাকটিস করে না, হয়তো দেখা যাচ্ছে দেখার কেউ নেই, কিন্তু আপনি দেখার আছে, কিন্তু দেখা যাচ্ছে আপনারা কখনো একাডেমিতে গেছেন যেখানে নাচ গান শেখায়, গেছেন? তো দেখা যাচ্ছে যেখানে কিছু কিছু একাডেমি আছে যে নাচ যেখানে শেখানো হয়, সামনে অনেক বড় একটা আয়না থাকে। কেন থাকে বলেন তো এটা? যে আপনি কিভাবে মানে নিজেরটা নিজেই দেখা। এখন দেখছেন যে না, এটা ভালো হচ্ছে না, স্যার বা ম্যাডাম যেভাবে শেখাচ্ছে আপনি হয়তো সেটাই করতেছেন, কিন্তু দেখা যাচ্ছে ম্যাডামের মতো হচ্ছে না। কেন মানে কখন বুঝতে পারবেন? আপনি অঙ্গভঙ্গি প্রকাশ করতেছেন, কিন্তু নিজের যখন দেখতে হবে, তারপর নিজের মতো করে আয়ত্ত করতে হবে। সবসময় তো স্যার ম্যাডামরা থাকবে না, আমি যে বলতেছি সবসময় থাকবো, একটা নির্দিষ্ট সময়ের জন্য থাকবো। এই কারণে এই কথাগুলো যে কিভাবে বললে আরো ভালো হয়, একদম সম্পূর্ণ আমাকে ফলো করতে বলছি না, বইয়ে ফলো করতে বলছি না। আপনার একটা পরামর্শ নিতে গেলে 5 জনের কাছে শোনেন, তারপর নিজের মতো করে সিদ্ধান্ত নেন, কিন্তু নেন না। তো ওরকম ওইভাবেই বলছি যে লেখাটা দেখেন, আমি একটা লিখছি যে এটি একটি মিশরীয় ভাস্কর্য, প্রাচীন রাজবংশীয় ভাস্কর্যের একটি অন্যতম নিদর্শন। কিন্তু এই কথাটাই আমি বলতেছি কি, যে প্রাচীন রাজবংশীয় মানে শিল্পের, ভাস্কর্য শিল্পের একটি অন্যতম নিদর্শন হচ্ছে স্ফিংস। কঠিন হয়ে যাচ্ছে স্ফিংস। স্পিংস আপনি বলছেন, কিন্তু আমরা সারা জীবন সিপিক্স বলে আসছি। স্ফিংস, তাহলে এইটা আপনি বানানটা ওরকম ছিল না স্যার? এইটা 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 দেখছেন সবসময়। হ্যাঁ, এইটা আমি বলি, এইটা আপনি শোনেন, ইউটিউবে যে বা গুগলে যে আপনি একটু দেখবেন যে এইটা টাইপ করে যেটার উচ্চারণ কি, অবশ্যই হয়তো পাওয়া যেতে পারে। ওই যে মাধ্যমিকে পড়ে আসছি তাই মনে আছে যায়, এই তো এসে আর পড়া হয়নি, তা ওই ওই সময়টাতে যেন তারপরে মনে করেন এই সমাজ এইটাকে কি বলেন, এটাকে কি বলেন? রাশি রশ্মি না রশ্মি? এটা রাশি রাশি যাও না, কোনটা? না না, যা খুশি তাই বলা যাবে না তো। এটা কি রশ্মি বলেন নাকি রশ্মি বলেন? এটা মূলত সঠিক উচ্চারণ কি হবে? রশ্মি, রশ্মি হবে। এইটাকে কি বলেন? এইটাকে তো এইখানে দন্তন্য কোন জায়গায় হয়? হকে তাহলে তাহলে কি হচ্ছে? তো এইটাই মানে আমাদের যে ব্রিজের বানানটা কেমন? ব্রিজ ব্রিজ বানান জানেন ইংরেজি? BRID জি, জি জি এই যে বি আর আই ডি জি ই, এইটাকে ব্রিজ উচ্চারণ করছেন, তাই না? তাই এইটা কোথায় গেছে? তো এইখানে যদি ইংরেজি শব্দ যদি উজ্জ থাকতে পারে, তো এইগুলোকে থাকতে পারে না, এগুলোতে থাকতে পারে না। এখন ব্যাকরণ, ব্যাকরণ বলবো না, ঠিক আছে? আমরা ইতিহাস নিয়ে আছি, ব্যাকরণ বলবো না। ওইটা সঠিক উচ্চারণ একটু দেখবেন, একটু ঘাটাঘাটি করবেন, ঠিক আছে? পেয়ে যাবেন। হৃদয় বানান করতে গেলে তো হয় হৃদয়, হৃদয় বললেন না কেন, তাই না? এরকম এরকম তো এইটা এইটা এইটাকে আপনি হৃদয় বলছেন, তাই না? তো এইখানে কি আর ইংরেজিতে লিখতে গেলে এই যুক্ত হয়েছে আগে। ওইখানে ইংরেজিতে লিখতে হয়েছে হিরিডে, তাই না? তা ওরকম স্পিংসটা ওরকম, যে আপনি সিপিংস না কি বলছেন? ওইরকমই পড়ে এসেছিল। আচ্ছা, ওটা মানে ওই এটা ইংরেজিতে দেশে হ্যাঁ মানে এখন ওইটা মানে বললে কিছু নয়, সেটা দেখতে হবে, বললে বললে কেমন হয়। এইখানে কটা নেই, তাই তো? না আচ্ছা, কিন্তু বলতে গেলে কেমন হবে সেটা একটু দেখতে হবে এবার। এটা তো মিশরীয় অবস্থিত একটা আমি বলি, এটা হলো লিখন পদ্ধতি, তাই না? তো এটা তো লেখার পদ্ধতি, কিন্তু শুনতে গেলে কি করবেন? এটা তো দেখতে পাচ্ছেন, কিন্তু ওইটা তো আমরা শিখতে গেলে আমাদেরকে কি বল, শুনতে হবে না? দেখতে হবে, শুনতে হবে, নাকি? লেখা এবং পড়া, শুধু লিখলে তো জানতে হবে না, পড়তেও জানতে হবে। ব্যাকরণ নিয়ে বাংলার দিকে চলে যাচ্ছে মনে হয়, ঠিক আছে?
এটা দেখা যাচ্ছে আপনি শিখলেন, এখন আপনি লিখে মনে করেন আপনি লিখে বলতে পারতেছেন না, তাহলে তখন কিভাবে প্রকাশ করবেন? বলে। তাহলে সঠিক যদি লেখেন তাহলে সঠিক বলতে পারবেন, বা সঠিক যদি পড়েন তাহলে সঠিক লিখতে পারবেন। সঠিক বানানটা যদি জানেন, সঠিক উচ্চারণ যদি করেন তাহলে প্রকাশ করতে পারবেন। স্পিংস হলো এমন একটা মানে ভাস্কর্য যেটা অপ্রাকৃতিক। তার মানে কি? মানে প্রকৃতির ভাবে যেটা গড়ে ওঠেনি, প্রাকৃতিক ভাবে যেটা গড়ে ওঠেনি, কাল্পনিক। সেটাই হলো অপ্রাকৃতিক ভাস্কর্যের নিদর্শন। এটা তৈরি হয় কোথায়? মিশরে মিশরের কায়রো শহরে। তৈরি শহরে, কায়রো শহরে। এই কায়রো শহরের একটা নির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো কি জানেন? সেই জায়গাটার নাম হচ্ছে গিজ। গিজ নামক স্থানে। মিশরের কায়রো শহরের গিজ নামক স্থানে। এটা মূলত মানুষ এবং পশু দুইটা মিলে একটা শিল্পকর্ম তৈরি করা হয়েছে, যেটা সামনের ভাগ মানুষের মতো, মানে মাথা বলবো না, সামনের ভাগ, সামনের ভাগ মানুষের মতো, এবং পেছনের অংশ, পেছনের ভাগটা সিংহের মতো। এরকম আরো অনেক শিল্পকর্ম মানে দেখতে পারবেন আপনারা। দেখা যাচ্ছে যে অনেক সিনেমার মধ্যেও দেখবেন আপনারা, যে দেখবেন যে পিছনের অংশ ঘোড়ার মতো কিন্তু কোমর থেকে মানুষের মতো, এরকম দেখছেন মনে হয় সিনেমায়, যে হলিউড মুভিগুলোতে ওগুলো দেখা যায় আর কি। তো এইগুলো তো দেখা যাচ্ছে ইতিহাস সম্পর্কে ধারণা নিয়েই কিন্তু এই সিনেমাগুলো তৈরি করা হয়। যেমন হচ্ছে আমরা জল পড়ে দেখি। জলপরীতে একটা হ্যাঁ। সাপ দেখছি। হ্যাঁ সেটাই। মানে ব্যাপার হচ্ছে যেটা মানে কিছু কাল্পনিক বিষয় থাকে, মানে দেখা যাচ্ছে যে আমরা কোনো কিছু একজনকে আহ, যদি বলি যে কি যখন বাংলাদেশের একজন কথা সাহিত্যিকের নাম বলেন, যে সব থেকে হুমায়ুন আহমেদের কথা বলি, উনি দেখা যাচ্ছে যখন কোনো আহ নারীর রূপের বর্ণনা দিয়েছেন, মানে নিজের মতো করে যে লিখেছেন, কোনো দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট নারীকে উল্লেখ করে বলেনি, কাল্পনিক যে নারী তার যে রূপের বর্ণনা দিয়েছেন, তা আসলে যদি সে মানুষ হইতো তা শুনলে অজ্ঞান হয়ে পড়েছে দেখে না, এত সুন্দর করে বা এত অতিরঞ্জিত করে বর্ণনা করেছেন না, করে কিনা? তো দেখা যাচ্ছে যে ন্যাচারালি একটা আমরা কি করি, যে একজনকে দেখছি সেটাকে আবার আঁকছি, আঁকছি না? এটা দেখা যাচ্ছে প্র্যাকটিক্যাল বিষয় চলে যাচ্ছে, তারপরেও এটা কেন বলছি যে মানে এখানে তো মানে প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, ভাস্কর্য নিয়েই আলোচনা হচ্ছে, তাই না? এই জন্য প্র্যাকটিক্যাল বিষয়টা বলছি। যখন একটা পোর্ট্রেট আঁকা হয় বা মুখের চিত্র আঁকা হয়, দেখা যাচ্ছে কারোর হয়তো একটু চোখটা একটু ছোট হতে পারে। আমি কিন্তু বলেছিলাম আগে ক্লাসে বলেছি, চোখ ছোট হতে পারে বা একটু খুঁত থাকতে পারে, কিন্তু যখন সেটা আঁকা হয় তখন দেখা যাচ্ছে কিছু অ্যাড করা হয়, আবার কিছু বাদও দেওয়া হয়। একটা নির্দিষ্ট পরিমাণ মানে যা দেখছি তাই আঁকি না, ভালো করার জন্য। এরকম প্রবণতা আছে আমাদের, আছে না? দেখা যাচ্ছে আপনার ওই নাকের উপরে একটা তিল আছে, আছে না? আছে, কিন্তু আমি আঁকার সময় ওইটা দিব না। বা কি করি আমরা, আবার অনেকে মুখে তিল তৈরি করি, আবার তিল রিমুভও করি, বিউটি স্পট বলি এটা আমরা, তাই না? যদি মুখে কোনো তিল থাকে সেটা রিমুভও করে ফেলি, আবার বিশেষ কিছু জায়গা আছে সেইখানে আবার অ্যাডও করি। শিল্পকর্মটা এরকম, ভালো লাগার জন্য আমরা কিছু অ্যাডও করব, আবার কিছু বাদও দিয়ে দেবো। কি আমরা তিল তৈরি করি কিনা, মুখে তৈরি করি, ঠোঁটের নিচে, আশেপাশে, উপরে, ডানে বামে অনেক জায়গায় তিল দিয়ে থাকি ভালো দেখানোর জন্য। তো
শিল্পকর্মটা এরকমই যে এই শিল্পকর্মটা দেখা যাচ্ছে যে সামনের অংশটা মানুষের মতো কিন্তু পেছনের অংশটা সিংহের মতো কেন? সিংহের মতো এই জন্য প্রকাশ করা হয়েছে যে সিংহের মতো সে শক্তিশালী সেটা প্রকাশ করার জন্য। ঠিক আছে, এটা মানে সিংহের মতো শক্তি এই কারণে প্রকাশ করা হয়েছে। দেখা যাচ্ছে যে আমাদের হিন্দু ধর্মে দেখা যাচ্ছে দেবী দুর্গার 10 হাত, 10 হাত প্রকাশ পায় কি শক্তির প্রকাশ, তাই না? এখানে দেখা যাচ্ছে আমরা তো কেউ দেখি নাই, এটা কাল্পনিক একটা ক্যারেক্টার হতে পারে বা আদৌ ছিল কিনা কেউ জানে না। ঠিক আছে, পৌরাণিক কাহিনী ওরকম দেখা যাচ্ছে শক্তি প্রকাশের জন্য এখানে পেছনের অংশটা সিংহের মতো দেখাতে মানে দেখানো হয়েছে যে ওই সময়ের শাসক ওই শাসকের মতো চেষ্টা করেছে, কিন্তু শক্তি প্রকাশের জন্য সিংহের মানে শক্তি বেশি, এই কারণে সিংহ মানে শক্তিশালী প্রকাশের জন্য দেহ অংশটা সিংহ তৈরি করা হয়েছে। এটা হচ্ছে ব্যাপার, বুঝতে পারছেন? মানে একটা একজনকে বাড়িয়ে বলার জন্য, যেরকম রূপের একজনকে একটু বাড়িয়ে বললে কিন্তু সে একটু মানে প্রশংসা করলে যেমনটা সে প্রশংসার যোগ্য, কিন্তু তারপরেও আরো একটু কিন্তু আমরা প্রশংসা করতে গেলে অনেক সময় বাড়িয়ে বলে ফেলি, আবার অনেক সময় যতটা প্রশংসা করার যোগ্য তার থেকে কম করে বলে ফেলি। যে আমরা বলি না কথায় কথায় যে প্রশংসা করতে গেলেও তাকে হয়তো ওইভাবে ছোট করাই যাবে, মানে যতটা প্রশংসার যোগ্য সেটা প্রকাশ করতেও আমরা অনেক সময় পারি না, আবার অনেক সময় কম থাকলেও আমরা বেশি করে প্রশংসা করে ফেলি। তা শিল্পকর্ম তৈরির ক্ষেত্রেও ঠিক ওরকমই, মানে এত কথা কেন বলতেছি এইটা বোঝানোর জন্য শুধুমাত্র যে কেন এরকম শিল্পকর্ম তৈরি করা হয়েছে তখন, যে সামনে একরকম পিছনে একরকম একটা ভাস্কর্যের। ঠিক আছে, তো শুধুমাত্র শক্তি মানে প্রকাশের জন্য এটা করা হয়েছে। আমরা দেখা যাচ্ছে নেতাদের বলি ডান হাত বাম হাত, আসলে কি ডান হাত বাম হাত হয় একজন আর একজনের? ডান হাত বলাইছে কি বেশি শক্তির মানে, তাই না নাকি? আর বাম হাত বলতে দেখা যাচ্ছে ওর ডান হাত নষ্ট হয়ে গেছে, অমুক ওর ডান হাত ছিল, তার মানে শক্তি প্রকাশের জন্য ডান বাম বলা হচ্ছে। সেরকম একটা শিল্পকর্ম যে স্প্রিংস যে শিল্পকর্মটা যে কেন দুই রকম, ক্লিয়ার? ক্লাসে বুঝছেন যে মানে কথা বলতে থাকলে বাড়তে থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। তবে দেখুন, তো এইভাবে যদি বলি ইতিহাস মানে যতগুলো টপিকস আসে মানে এক একটা বিষয় দেখা যাচ্ছে আপনাদের 3টা থিওরি বিষয়। তো শিল্পকলার বিশ্ব শিল্পের ইতিহাস এইটা যদি সারা বছর ক্লাস নিই তাও আমি শেষ করতে পারবো না।